ভোট দিতে যাওয়ার আগে একবার ভাববেন তো ভারতব্যাপী এই বেকার ছেলেমেয়েগুলোর কথা। একবার ভাববেন তো মরিচঝাপি, মণিপুর, সন্দেশখালীর কথা। ভাববেন না একবার একটা দূষণ মুক্ত ভারত গড়ার কথা? আপনার এমপি সে হোক যে এই সমস্যার নিদান করতে সক্ষম। রোড শো করে আপনার পাড়ায় চা খেয়ে মিষ্টি মুখে হাত জোড় করে ভোট দেবেন বলে হারিয়ে যাওয়া সেই পরিযায়ীদের আমাদের চিনতে হবে। তার জন্য এই ভিডিওতে আমরা 3টে গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোচনা করব। ভারতের বেকারত্ব, ভারতের রাজনৈতিক ও ধর্মীয় হিংসা, আর সব থেকে উপেক্ষিত কিন্তু ভয়াবহ সমস্যা দূষণ। দেখুন, আমার বক্তব্য কখনোই ব্যক্তি কেন্দ্রিক হবে না, তাই আপনি এই বিশ্লেষণে যে তথ্য পাবেন তা আপনাকে ভোট কাকে দেবেন তার সিদ্ধান্ত নিতে নিশ্চিতভাবে হেল্প করবে। আর যদি মনে হয় এই বিশ্লেষণ মানুষের কাছে পৌঁছানোর দরকার, তবে শেয়ার ও কমেন্ট করতে দেরি করবেন। আমার উদ্দেশ্য এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা পরস্পরের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সঠিক যাতে দিশা নির্দেশ তৈরি করতে পারি। চলো আলোচনায় আসি। দেখুন, বেকার আর সকার এই দুটো শব্দের সরকারি মানেটা না বুঝলে আমরা বুঝে উঠতে পারবো না বাকি আলোচনাটা। তাই চট করে বুঝে নিই সকার আর বেকার কাকে বলে। সকারের দুটো বৈশিষ্ট্য আছে, এর কোনো একটা স্যাটিসফাইড হলেই তাকে সকার বলা হয় সরকারি হিসাবে। 365 দিনের মধ্যে, ভালো করে শুনবেন, 365 দিনের মধ্যে যদি 30 দিন কেউ কাজ করে তাকে সকার বলা হয়। আর 2, যদি কেউ সারা সপ্তাহে 1 ঘন্টা কাজ করে তাকেও সকার বলা হয়। কি বুঝলেন? যদি কেউ সারা বছরে 1 মাস কাজ করে আর বাকি 11 মাস বাড়িতে বসে থাকে, সে সরকারি হিসাবে এমপ্লয়। আর যদি কেউ সপ্তাহে 1 ঘন্টা কাজ করে বাকি সময় কিছু না করে, সেও এমপ্লয়। এবার একবার ভেবে নিন, এই কাজ করলে সংসারটা চলবে তো? দাঁড়ান, এবার মূল বিষয়ে আসা যাক। ভারতে 15 বছরের ওপরে কাজ করছে বা কাজ করতে সক্ষম মানুষের সংখ্যা কত বলুন তো? 111 কোটি। আর এই 111 কোটির মধ্যে কাজ করছে অর্থাৎ এমপ্লয়েড হচ্ছে 41 কোটি, আর বাকি 70 কোটি বেকার। তবে কিছু মহিলা এবং পুরুষ এরকম হবেন যারা কাজ করছেন না শারীরিক বা পারিবারিক কারণের জন্য, সেই বিষয়টা আমাদের এখানে আলোচ্যও নয়। বিষয়টা হলো এই 41 কোটি যারা কাজ করছে, এর মধ্যে চাষবাসের সঙ্গে যুক্ত মানুষ 44%, মানে 18 কোটি লোক অর্গানাইজড সেক্টরে কাজ করছে, মানে পিএফ ও অন্যান্য সোশ্যাল বেনিফিটস পাচ্ছেন। এইরকম মানুষের সংখ্যা হচ্ছে 7 কোটি, আর বাকি আনঅর্গানাইজড সেক্টরে 19 কোটি লোক। আর এই 41 কোটির মধ্যে মানরেগা বা 100 দিনের কাজের ওয়ার্কার হচ্ছে 8 কোটি, মানে যে 100 দিনের কাজ নিয়ে আমাদের এই বাংলায় হুলস্থুলস চলছে, যার টাকা কর্মীরা পায়নি বলে দাবি করছে, আর কেন্দ্রীয় সরকার বলছে সমস্ত ফেক ডেটা। সেই কাজের কথা বলছি বন্ধু। এই মানরেগা দুর্নীতি সারা ভারত জুড়ে। আপনি একটু ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখলে নিউমারাস ভিডিওস ও রিপোর্ট আপনার নজরে আসে। এর মানে আমি বলতে চাই যে 41 কোটির মধ্যে যে 8 কোটি 100 দিনের কাজের লোক ধরা হয়েছে, সেই ডেটাটাও তার মানে সঠিক নয়। কারণ সেন্ট্রাল নিজেই মানরেগার ডেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই 8 কোটির মধ্যে যে 4 কোটি সঠিক ধরে নিই, তাহলে দেশে 37 কোটি সকার, অর্থাৎ 140 কোটির মধ্যে 37 কোটি অর্থাৎ 26% মানুষ সপ্তাহে ন্যূনতম 1 ঘন্টা কাজ করে বা বছরে ন্যূনতম 30 দিন কাজ করে। আর আইরনিক্যালি সেই দেশ আজ 3.5 ট্রিলিয়ন জিডিপির দেশ, যা বিশ্বের 5th লার্জেস্ট ইকোনমি। চলো বিশ্বের আর্থিকভাবে এগিয়ে থাকা বাকি দেশগুলোতে একটু দেখে কত মানুষ কাজ করে। চীনে টোটাল পপুলেশনের 51% লোক কাজ করে, আমেরিকায় টোটাল পপুলেশনের 49% লোক কাজ করে, জার্মানিতে 51% লোক কাজ করে, জাপানে 55% লোক কাজ করে, ভারতে 26% লোক কাজ করে। আরবিআই এর এক্স গভর্নর বলছেন, আজ ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমি। ইন্ডিয়া ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি হলেও ইন্ডিয়া একটা গরিবের দেশই থাকবে।
মানে তখনও দেশে কোটি কোটি মানুষ অভুক্ত ঘুমাবে, তখনও দেশ জুড়ে আনএমপ্লয়মেন্ট থাকবে, তখনও দেশের শিক্ষার হাল ভঙ্গুর থাকবে। আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি 3.5 থেকে 5% লোক যারা পুরো ইন্ডিয়ান ইকোনমিটাকে কন্ট্রোল করছে। আরো ভেঙে বলছি, এই ডেটাটা দেখুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার বিশ্লেষণটা দারিদ্রতা নিয়ে, বেকারত্ব নিয়ে, গভর্নমেন্ট পলিসি নিয়ে। এইরকম ভাববেন না যে আমি ব্যবসায়ী বিরোধী, আমি আর্থিক ইনইকুয়ালিটির এগেনস্টে। চলুন ডেটাটা দেখাই। 60-এর দশকে ভারতের টপ 1% মানুষের কাছে ছিল দেশের 12% সম্পদ। 2020-তে সেটা গিয়ে হয় 32%, আর 2023-এ মাত্র 3 বছরে সেটা হয়ে যায় 40.1%। একটা বড় রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে দেশকে আগামী 5 বছরে 3rd লার্জেস্ট ইকোনমি করবার লক্ষ্য নিয়েছে। মানে আর্থিক বৈষম্য আরো বাড়বে, সেটা এই ইস্তেহার থেকে পরিষ্কার। অর্থাৎ টপ 1% মানুষের কাছে দেশের 70 থেকে 80% সম্পদ চলে যাবে, আর্থিক অসমতা আরো বাড়বে। অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট আগামী 5 বছর ফ্রি রেশনের কথা ঘোষণা করে দিয়েছে। এর মানে আপনি ফ্রি চাল ডাল খেয়ে ঘুমাবেন আর দেশকে লুটবে 1% মানুষ। যদি ফ্রি রেশনের অ্যানাউন্সমেন্ট না হয়ে এমপ্লয়মেন্টের ঘোষণা হতো, তাহলে বন্ধু চাল ডালও কেনা যেত আর আর্থিক বৈষম্য কমতো। কিন্তু তা না করে সরকার মাসে 3 থেকে 400 টাকার রেশন দিয়ে কোটি কোটি টাকা লুটের ছুট দিল এই 1% মানুষকে। প্রশ্ন করবেন না এমপি প্রত্যাশীকে, কাজের গ্যারেন্টি কোথায়? ইতিহাস সাক্ষী আছে বন্ধু, বহু ব্যবসায়ী গত 2 দশকে দেশকে লুটেছে, ব্যাংককে লুটে বিদেশে চম্পট দিয়েছে। তাই আজ আমরা হাল না ধরলে আগামী দিন ওরা পালাবে না, তার নিশ্চয়তা কোথায়? আপনার কি মনে হয় এই টপ 1% মানুষ সবাই জামশেদজি টাটা, দেশভক্ত ব্যবসায়ী? একদমই ভাববেন না। কোটি কোটি টাকা এরা বিদেশে ইনভেস্টমেন্ট করে নিজেদের হাওয়া হাওয়াই করবার সমস্ত রাস্তা পাকা করে রেখেছে। যেই ওরা হাওয়া হাওয়াই হবে, তারপরে আবার আরেকটা দল মানে আরেকটা পার্টি আসবে, আবার তাদের থেকে একটা টাকা ফেরত আনবার প্রতিশ্রুতি নিয়ে সরকার গড়বে আর আমাদের চব্বচস্য করে লুটবে। তারপর কিছু একটা অজুহাত দেখিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে নিজেরা রাজ করবে। এটা বন্ধ করতে হলে বুঝে ভোট দিন। রিসেন্টলি সুপ্রিম কোর্ট এক নাম করা গেরুয়া বাবাকে ধমক দিল। সেই বাবা করোনার সময় করোনিন নামক একটা করোনার ঔষধ তৈরি করে তার লাখো লাখো ভক্তকে লুটেছে। এইসব দুষ্টু চক্রকে ও তাদের সমর্থককে আমাদের চিহ্নিত করতে হবে। তাই ভোট প্রত্যাশী এমপির বায়োডেটা, তার খুঁটিনাটি বুঝে তারপরে ভোট দিন। বন্ধু, সেন্ট্রাল গভর্নমেন্টে 9.64 লক্ষ শূন্য পদ রয়েছে। এমপি প্রার্থীকে একবার জিজ্ঞাসা করুন আপনার ম্যানিফেস্টোতে কত এমপ্লয়মেন্টের কমিটমেন্ট রয়েছে। ডাইরেক্ট প্রশ্ন করুন। এই বিষয়গুলো জানার অধিকার আছে আমাদের। আপনার কি মনে হয়? আপনার মতামত জানাবেন বন্ধু। এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা যদি সবার জন্য একটা আগামী দিনের দিশা নির্ধারণ করতে পারি, সেটা সবার জন্য মঙ্গল হবে। চলো আরেকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। ভারতের স্বাধীনতা পরবর্তী যদি সব থেকে বড় কোনো স্বদেশী সংকট থেকে থাকে, তাহলে সেই বিষয়টা হলো আজ যেটা আমরা এখন আলোচনা করছি, রাজনৈতিক আর ধর্মীয় হিংসা। এই আলোচনায় আমাদের প্রশাসনের নগ্নতা চোখে পড়বে। এতে কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের ইমোশনাল একটু হার্ট হতে পারে, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। I am sorry, Babu. বাট এটা একদম ইন্টেনশনাল নয়। কোনো দল বা কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা এই আলোচনা করছি না। আমাদের অবজেক্টিভ অত্যন্ত পরিষ্কার। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনকে সমবেতভাবে কিভাবে সুন্দর করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আর ভোট তার একটা মাধ্যম, যেখানে আমরা আমাদের আগামী নেতাকে নির্বাচন করি, যে আমাদের লোকসভাকে আগামী 5 বছর ধরে প্রতিনিধিত্ব করবে। বন্ধু, 1979-তে তৎকালীন বঙ্গ সরকার মাইগ্রেশন এবং রিফিউজি সেটেলমেন্ট পলিসিতে একটা চেঞ্জেস আনে এবং তাতে সুন্দরবনের গোসাবার মরিচঝাপি দ্বীপকে একটা রিজার্ভ এবং প্রোটেক্টেড ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়। এর আগে 1977 থেকে প্রায় 1,70,000 হিন্দু, মূলত নমশূদ্র, ধীরে ধীরে অলরেডি মরিচঝাপিতে সেটেলমেন্ট শুরু করে দিয়েছে। গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্টের পর বহু রিফিউজি আশপাশের দ্বীপে সেটেলমেন্টের ব্যবস্থা করে নেয়।
কিন্তু 15,000-এর মতো রিফিউজি তারা মরিচ ঝাঁপিতেই থেকে যায়। পরে 144 ধারা এলাকায় লাগু করে ওই মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। বহু বাচ্চা কাচ্চা এখানে মৃতদেহ এখানে কুড়িয়ে পেয়েছে। তখন দেখেছিল এদের দিয়ে আমাদের আর কাজ হবে না, এসব বার্ডেন হটাও, এরা থাকলে উল্টে আমাদের সব বন্ধ করে মেরে দিয়েছে। কথা রাখার ইতিহাস, শয়তান নষ্ট মানুষেরা, এরা সামনে লোভ দেখিয়েছে বিয়ে দিয়ে সাম্যবাদ অমুক তমক ও, কিন্তু আসলে কাজ করেছে হিটলারের চাইতে জঘন্যতম, ওইভাবে মানুষ মানে। এটা তৎকালীন সরকারের অপরিপক্কতা, মিথ্যাচার, নিষ্ঠুরতা, জনবিরোধী পলিসি বাংলার গর্বের ইতিহাসকে রক্তাক্ত করেছে। তাই আর একটা মরিচঝাপি হবার আগে আমাদেরকে সতর্ক হতে হবে, জানতে হবে নতুন এমপির থেকে সিএ, এনআরসি, ইউসিসি নিয়ে তার মতামত কি, এক্সিস্টিং হিউম্যান সেটেলমেন্টে নিয়ে ওনারা কি করতে চান। মণিপুরে মেইতেই আর কুকি দুটো কমিউনিটির মধ্যে গত 1 বছর ধরে ভয়ঙ্কর কমিউনাল লড়াই হচ্ছে। আপনাদের ওই 19শে জুলাইয়ের ওই 30 সেকেন্ডের সেই ভয়াবহ লজ্জার যন্ত্রণার ভিডিওটা নিশ্চয়ই মনে আছে। মণিপুরের স্টেট গভর্নমেন্ট বলছে ইললিগাল ইমিগ্রেশন ও ড্রাগ স্মাগলিং এর জন্য এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা বলুন তো, গভর্নমেন্টের কাজ কি? স্টেট সিকিউরিটি আপনার দায়িত্বে কি হঠাৎ এসে পড়লো? হঠাৎ মায়ানমারের বর্ডার টপকে লোক ঢুকতে শুরু করে দিল? গত 1 বছর ধরে মানুষের মৃত্যুর মিছিল চলছে ওখানে, থামার নাম নেই। শত শত মানুষ মারা যাচ্ছে, মা বোনেদের অত্যাচার কদর্য ভাবে হচ্ছে। সরকার কি করছে? हिंसा हो रहा है मणिपुर में, ऑलमोस्ट 1 ईयर हो गया और हर दिन लोग मर रहा है और रिलीफ कैंप में कितना लोग रहता है, खाना पीना अच्छे से नहीं मिल रहा है और बच्चा लोग अच्छे से पढ़ाई नहीं कर रहा है। हम लोग फ्यूचर के लिए बहुत परेशान है मणिपुर। শুধু অজুহাত আর কর্তব্য না করে মানুষকে নাজাহাল করার রাজনীতি কি দরকার সেই সরকারের, যে সরকার মানুষের বেসিক সিকিউরিটিটাকে নিশ্চিত করতে পারে না? বন্ধু, বিষয়টা হলো, যদি রাজনেতারা নির্দয়ের মতো শুধু কুর্সির রাজনীতি করে, তবে এই মণিপুর, মরিচঝাপি, হাতরাস, সন্দেশখালী কোনো দিন বন্ধ হবে না। তাই ভোট চাইতে আসা রাজনেতাকে জিজ্ঞাসা করুন, এই ধরনের কমিউনাল বা জেন্ডার ভায়োলেন্স যাতে না হয় তার জন্য তাদের স্ট্র্যাটেজি কি আছে। বন্ধু, ব্রিটিশরা ভারতকে ভাগ করেছিল স্ট্র্যাটেজিক্যালি হিন্দু মুসলমান করে, আর 75 বছর পরেও আজও যেন ভারত দুটো ভাগে বিভক্ত, রামবাদী আর আল্লাহবাদী। আর হাতে গোনা কিছু মানুষ আছে যারা রামকৃষ্ণবাদী, সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, কিন্তু তারাও যেন আজ স্লিপিং লিভিয়াথন। ধর্মের নামে কাঁটাতারের বিভাজন ব্রিটিশরা অলরেডি একবার করে দিয়ে গেছে বন্ধু, আজ আর নতুন করে তা সম্ভব নয়। 20% মুসলিমকে নিয়ে 70% হিন্দু কেন ইনসিকিউর থাকবে? কেন ধর্মের নামে হিংসা হবে? এমপি প্রত্যাশীকে প্রশ্ন করতে হবে আমাদের। কিন্তু যে ইম্পালসিভ বিহেভিয়ার সমাজের উচ্চ স্তরগুলো থেকে নিচে নেমে আসছে, সেটা কি সঠিক হচ্ছে? তার বিবেচনা আমাদের করতে হবে। তাই আমাদের এমপিকে চয়ন করতে হবে সঠিকভাবে। একটা সংখ্যক মানুষ গোমাতাকে রক্ষা করবার জন্য উদ্গ্রীব, আর এই মতাদর্শ প্রশংসনীয়। ভগবান আদি শঙ্করাচার্য বলেছিলেন, জীব ব্রহ্মৈব না পড়া, সব জীবই অভিন্ন, সব ব্রহ্মস্বরূপ। তবে পাঁঠাটা বা মুরগিটা বা প্লেটে পড়া ওই ভেটকি ফ্রাইটা খাবার সময় কেন মায়ের কথা মনে পড়ে না আপনার? বলতো এই রিপোর্টটা দেখুন, ইলেকট্রাল বন্ডের ডেটাতে বলছে ইন্ডিয়ার দুটো বিফ এক্সপোর্ট কোম্পানি 5 কোটি টাকা ইলেকট্রাল বন্ডস চাঁদা দিয়েছে, যারা স্লটারিং এর বিরুদ্ধে বেশি সোচ্চার যে দল তাদেরকে। এই কদর্য রাজনীতিকে আমাদের চিনতে হবে। তাই আমাদের এমপিকে চয়ন করতে হবে সব দিক বুঝে। এই মুখে এক আর মনে এক, এই ধরনের মানুষগুলোর থেকে দেশকে বাঁচাতে হবে বন্ধু। আমি আগের ভিডিওতেই বলেছি, ব্যবসায়ীদের কাছে রাজনৈতিক মতাদর্শের কোনো মূল্য নেই, রাদার কোনো মতাদর্শেরই কোনো গুরুত্ব নেই। সবাই এদের হাতের পুতুল, সে যত বড়ই রাজনেতা হোক না কেন। ইতিহাসের পাতায় এই রাজনেতাদের সাদা কুর্তাতে পানের পিকের দাগ থাকবে, কারণ এরা কেউ নেতাজি বা গান্ধীজি বা আদর্শের রাজনীতি করছে না, অর্থ আর ক্ষমতার রাজনীতি হচ্ছে আজ। রাম মন্দির নিয়ে নজর কাড়া উচ্ছ্বাস জানুয়ারি মাসে সবার ছিল,
আমি আগামী ভিডিওতে রাম মন্দিরের মহিমা বিশ্লেষণ করব। রাম মন্দির এই ভোট চিত্রনাট্যের একটা পপ ছাড়া আর কিছু না বন্ধু, কিন্তু প্রকৃত সনাতনী যারা যারা ধর্মের খোলা নিয়ে নয়, খোলার ভেতরে আধ্যাত্মিকতার আস্থা ও বিশ্বাস রাখে, তারা রাম মন্দিরের এই উদযাপনকে শাস্ত্রমতে কিভাবে বিশ্লেষণ করছে তা জানাবো। চলুন আরেকটা বিষয় নিয়ে আজকে বিশ্লেষণ করি। এবার ভারতের সুপ্ত সংকটের বিভীষিকা প্রকট হতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়ার টায়ার 1 সিটি, হাই প্রপার্টি ভ্যালু, হাই টেক সিটি ব্যাঙ্গালোর আজ ভয়ঙ্করভাবে পানীয় জলের সমস্যার সাথে লড়াই করছে। মেবি ইউ আর ব্লেসড, আপনাকে এই সমস্যার সাথে যুঝতে হচ্ছে না, বাট হাউ লং? রিসার্চে উঠে এসেছে গত 5 বছরে 2.5 মিটার মানে 8 ফুট জল কমে গেছে দক্ষিণ 24 পরগনা জেলা, 7 ফুট জল কমে গেছে কলকাতার। তাই পানীয় জলের সঠিক পরিচালনার জন্য ওই প্রত্যাশী এমপির স্ট্র্যাটেজি কি প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন ওনাকে। ভারত বছরে 2.5 বিলিয়ন টন কার্বন জলবায়ুতে ছড়ায়। এর জন্য ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আর এর জন্য ন্যাচারাল ডিজাস্টার আমরা ফেস করছি। এত গরম বাড়ছে, হিমালয়ের গ্লেসিয়ার্স গলে যাচ্ছে, লাদাখে 370 ধারা তুলে নেওয়ার পর প্রচুর মিনারেল বেসড ইন্ডাস্ট্রি লাদাখে মাইনিং করছে। হেভি ডিউটি মেশিনস ইউজ করে প্রচুর কার্বন রিলিজ হচ্ছে আর গ্লেসিয়ার্স গলে যাচ্ছে। তাই লাদাখ প্রোটেস্ট করছে আজ লাগাতার। ওরা সংবিধানের শিডিউল 5 ধারা অনুযায়ী লাদাখের সংরক্ষণ চাইছে। সমুদ্রে জলের স্তর বাড়ছে, গভর্নমেন্ট রিপোর্টে বলা হচ্ছে 3.3 মিটার করে সি লেভেল বাড়ছে। এটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছি বন্ধু আমরা। সেন্ট্রাল গভর্নমেন্ট জুন 2014 নমামি গঙ্গে নামে একটা প্রজেক্ট লঞ্চ করে, যার উদ্দেশ্য হচ্ছে গঙ্গা সংরক্ষণ করা। এবার দেখুন এই সন্ন্যাসী বাবাকে, ইনি হলেন প্রফেসর জি.ডি. আগরওয়াল, আইআইটি রুড়কি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন। উনি সেন্ট্রাল পলিউশন বোর্ডের মেম্বারও ছিলেন। 2018 111 দিন আমরণ অনশন করেন উনি, আর এই অনশনকালীনই ওনার মৃত্যু হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকৃতি বিরোধী প্রকল্পের বিরুদ্ধে আর গঙ্গা সংরক্ষণের পরিবর্তে গঙ্গাকে দূষিত করবার জন্য উনি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন আর মৃত্যুবরণ করেন। নিউজ মিডিয়া আপনাকে এই খবর দেখাবে না বন্ধু। রিকোয়েস্ট করব আপনাদেরকে ওনার সম্পর্কে একটু জানতে এবং পড়তে। আপনার প্রত্যাশী এমপিকে প্রশ্ন করুন, জলবায়ু নিয়ন্ত্রণে ওনার কি পদক্ষেপ। মুখে এক আর কাজে এক করা মানুষগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে বন্ধু। এমপি প্রত্যাশীকে অবশ্যই প্রশ্ন করুন। নিউজ চ্যানেলের ভরসায় আর থাকবেন না। আমাদের দেশ হোক আমাদের সবার জন্য। যেতে যেতে আপনাদের একটা মন ভালো করা গান শোনাতে চাই, গানটা শুনতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। নমস্কার। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। अच्छा है अभी तक तेरा कुछ नाम नहीं है, तुझको किसी मजहब से कोई काम नहीं है। अच्छा है अभी तक तेरा कुछ नाम नहीं है, तुझको किसी मजहब से कोई काम नहीं है। जिस इल्म ने इंसान को तकसीम किया है, उस इल्म का तुझ पर कोई इल्जाम नहीं है। तू बदले हुए वक्त की पहचान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। मालिक ने हर इंसान को इंसान बनाया, हमने उसे हिंदू या मुसलमान बनाया।
मालिक ने हर इंसान को इंसान बनाया, हमने उसे हिंदू या मुसलमान बनाया। कुदरत ने तो बख्शी थी हमें एक ही धरती, हमने कहीं भारत कहीं ईरान बनाया। जो तोड़ दे हर बंद वो तूफान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। नफरत जो सिखाए वो धर्म तेरा नहीं है, इंसान को जो रौंदे वो कदम तेरा नहीं है। नफरत जो सिखाए वो धर्म तेरा नहीं है, इंसान को जो रौंदे वो कदम तेरा नहीं है। कुरान न हो जिसमें वो मंदिर नहीं तेरा, गीता न हो जिसमें वो हरम तेरा नहीं है। तू अमन का और सुलह का अरमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। ये दीन के ताजर ये वतन बेचने वाले, वतन बेचने वाले। ये दीन के ताजर ये वतन बेचने वाले, इंसानों की लाशों के कफन बेचने वाले, कफन बेचने वाले। इंसानों की लाशों के कफन बेचने वाले। ये महलों में बैठे हुए कातिल ये लुटेरे, कांटों के इवज रूह चमन बेचने वाले, कांटों के इवज रूह चमन बेचने वाले। तू इनके लिए मौत का ऐलान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा।